আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার পেটের সন্তানটা প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসে। ২০২১ সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ওর নাম শান্ত। ওর সাথে যেদিন আমার ১ম পরিচয় হয়, সেদিনই সে আমাকে প্রপোজ করে। এরপর থেকে ওর সাথে কথা বলতে, বলতে ওর প্রতিও আমার মায়া হয়ে যায়। আমি ওকে ভালোবেসে ফেলি। আমাদের সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। যখন আমাদের রিলেশনের বয়স ১.৫ বছর, তখন আমার পরিবারের সবাই আমাদের এই প্রেমের কথা জেনে যায়। যখন আমার পরিবারের সবাই আমার রিলেশনের কথা জেনে যায়, তখন তারা সবাই মিলে এই সম্পর্কটা ভাঙার অনেক চেষ্টা করে। আমার থেকে আমার ফোনটা নিয়ে নেয়। আমাকে আমার রুমে বন্দি করে রাখা হতো। এভাবে দেখতে, দেখতে ১৬ দিন পার হয়ে যায়। ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। তারপর একদিন আমি আমার মায়ের ফোনটা লুকিয়ে আমার রুমে নিয়ে আসি। আর তারপর সেই ফোন থেকে আমি শান্তকে একটা কল করি এবং শান্তকে কল করে আমি খুব কান্নাকাটি করি। আর এই দিকের সব সমস্যার কথা শান্তকে জানাই। তখন আমি শান্তকে বলি, "তুমি আমাদের বিয়ের জন্য আমার পরিবারে প্রপোজাল পাঠাও।" শান্ত ওর বাবার সাথে কথা বলে। ওর বাবা ঘটকের মাধ্যমে আমাদের বিয়ের প্রপোজাল পাঠায় ঠিকই, কিন্তু সে বিয়েতে নগদ ২ লক্ষ টাকা দাবি করে। এই কথা শুনে আমার বাবা ওদের পরিবারে আমাকে বিয়ে তো দিবেই না। যৌতুক দেয়া তো দূরের কথা। আমাদের সম্পর্কটা থমকে যায় এখানেই। আমার বাবা কিছুতেই ওই পরিবারে আমাকে বিয়ে দিবে না। আর শান্তর বাবা ২ লক্ষ টাকা ছাড়া আমাকে কিছুতেই তাদের পরিবারে গ্রহণ করবে না। এর কয়েকদিন পর শান্ত আমাকে কল দেয় এবং বলে, "আমি অনেক সমস্যায় আছি। তুমি যদি এই মুহূর্তে আমার কাছে চলে না আসো, তাহলে আমি নিজেকে শেষ করে দিব।" আমি ওর প্রতি এতটাই আসক্ত ছিলাম যে ওর কথাতে আমি রাজি হয়ে যাই। এরপর মাত্র ৭ দিনের মাথায় আমি শান্তর সাথে পালিয়ে যাই। কারণ আমি ভেবেছিলাম ওর যদি কিছু হয়ে যায়, তাহলে আমিও বাঁচব না। যাই হোক, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি। এরপর একটা ভাড়া বাসায় উঠি। সেখানে সবকিছু ভালোই যাচ্ছিল আমাদের। আমার পরিবারের কারো সাথে আমার কোনো যোগাযোগ নেই। শান্তর পরিবারের কারো সাথেও শান্তর কোনো যোগাযোগ নেই। এভাবে আমাদের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। বিয়ের ৫ দিন পর আমার শাশুড়ি আমার স্বামীকে কল করে। কথার এক পর্যায়ে শান্ত ওর মাকে বলছে, "আম্মু, এই মেয়েটাকে আমি নিয়ে আসি নাই। ও নিজেই পালিয়ে এসেছে ওর বাসা থেকে। আর তারপর আমাকে কল করেছে, বলেছে, আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ও নিজেকে শেষ করে দিবে। ওর কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। তাই ওকে আমার কাছে নিয়ে এসেছি এবং আমরা বিয়ে করেছি।" যাই হোক, এর ৭-৮ দিন পর আমার বাবা আমাকে কল করে এবং জানায় আর কক্ষনো সে আমাকে মেনে নিবে না। আমাদের মতো করেই আমাদের সংসারটা চলতেছিল। এর কিছুদিন পর শান্ত ওর ফোনটা বাসায় রেখে বাইরে চলে যায়। তখন আমি ওর ফোন ঘাঁটাঘাঁটি করে ওর প্রাক্তনের সাথে ওর কিছু অশ্লীল ছবি, ভিডিও এবং তাদের কথাবার্তা দেখতে পাই। এগুলো দেখে আমার খুবই খারাপ লেগেছিল। শান্ত এবং তার প্রাক্তন প্রেমিকার কথাবার্তা দেখে আমি বুঝতে পারলাম, সে আমার সাথে ডাবল টাইমিং করেছে। মানে আমার সাথে যখন সে সম্পর্কে ছিল, তখন ওই মেয়েটার সাথেও তার রিলেশন ছিল। তখন ওই মেয়েটার সাথে সে শারীরিক সম্পর্কও করেছে। যেটা দেখে আমার খুব খারাপ লাগছে। কারণ শান্তর জন্য আমি আমার ক্যারিয়ার নষ্ট করেছি। আমার বাবা-মাকে ছেড়ে চলে এসেছি। তাদের মনে কষ্ট দিয়েছি। এসব ভেবে খুব কান্নাকাটি করলাম। এরপর এক পর্যায়ে আমি নিজের মনটাকে শক্ত করি এবং শান্তকে বলি, "দেখো, তুমি বিয়ের আগে যা করেছো, করেছো। এখন আর কোনো কিছু করো না। কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে সারা জীবন থাকতে চাই।" যাই হোক, এর কিছুদিন পর আমার বড় বোনের বিয়ে ঠিক হয় এবং আমাদের বাড়িতে আমাদের সব আত্মীয়স্বজনরা আসে। তারা সবাই মিলে আমার বাবাকে বোঝানোর চেষ্টা করে যেন আমাকে এবং আমার স্বামীকে বাবা মেনে নেয়। তাদের কথা শুনে আমার বাবা আমাকে মেনে নিলেন এবং আস্তে, আস্তে আমার স্বামীকেও ভালোবাসতে শুরু করলেন। এর কিছু মাস পর আমি বেবি কনসিভ করি। আমার স্বামী শুরু থেকেই চাইতো যেন নরমাল ডেলিভারি হয়। সে আমাকে সবসময় বলতো, "নরমাল ডেলিভারি কিভাবে হয়? তুমি সেই ভিডিওগুলো দেখবা। যেসব খাবার খেলে বেবি নরমালে আসে, তুমি সেসব খাবারই খাবে।" প্রেগন্যান্সি টাইমে আমার অনেক খাবার খেতে ইচ্ছা করত। কিন্তু আমার স্বামী কখনোই আমাকে কোনো খাবার এনে দিত না। এভাবে দেখতে, দেখতে সময় পার হয়ে যায়। আমার ডেলিভারির সময় হয়ে যায়। আমার পেইন ওঠে। তখন আমার মা আমার সাথেই ছিল। আমার স্বামী মাকে বলল, "আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যান। আমার কাছে এখন কোনো টাকা নেই, যেই টাকা দিয়ে ওকে চিকিৎসা করাবো কিংবা বেবিটাকে পৃথিবীতে আনবো।" এই কথা শুনে আমি সেদিন আমার স্বামীর গলা জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম। বললাম, "আমাকে তুমি বাড়িতে পাঠিও না। কারণ এখন জার্নি করার শক্তি আমার নেই।" কিন্তু সে আমার কোনো কথা না শুনে আমাকে আর মাকে বাসে উঠিয়ে দেয়।
ডেলিভারি পেইন নিয়ে ৭ ঘন্টা আমি বাসে জার্নি করি। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে নরমাল ডেলিভারির মাধ্যমে আমার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। আমার মেয়েটার যখন ৩ মাস বয়স তখন আমার স্বামী আমাদের বাড়িতে এসে আমাকে আর আমার মেয়েকে আবারও ঢাকায় নিয়ে যায়। আমার মেয়েটার যখন ৬ মাস বয়স হয় তখন আমরা লক্ষ্য করি সে আর ৫ টা বাচ্চার মতো স্বাভাবিক না। তখন তাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে যে কথাটা জানায় সেটা শুনে আমরা আঁতকে উঠি। ডাক্তার আমাদেরকে জানায়, "আপনাদের বাচ্চাটা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। এখনই দ্রুত যদি ওকে চিকিৎসা না করানো হয় তাহলে ও প্রতিবন্ধী হয়ে যাবে।" আর এই সব দোষ আমার স্বামীর। আমার যেদিন ডেলিভারি পেইন উঠেছিল, তার কিছুক্ষণ আগেও আমার স্বামী আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছিল। আমার প্রেগন্যান্সির শুরু থেকে শেষ পর্যন্ত সে রেগুলার শারীরিক সম্পর্ক করেছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। এরপর আমরা আমাদের মেয়ের চিকিৎসা শুরু করি। কিন্তু মাঝপথে গিয়ে হঠাৎ করে আমার স্বামী আমাদের মেয়ের চিকিৎসা বন্ধ করে দেয়। সে আমাকে বলে ওর মা নাকি ওকে বলছে আমাদের মেয়ের কিছুই হয়নি। আমি ওকে উল্টাপাল্টা ঔষধ খাইয়ে এভাবে অসুস্থ করে রাখছি। আমি বুঝতাম আমার স্বামীর শারীরিক চাহিদা বেশি। কিন্তু আমি এটা জানতাম না যে সে তার শারীরিক চাহিদা বাড়ানোর জন্য ওষুধ খায়। আমি যখন অসুস্থ থাকতাম তখন তাকে বলতাম, "আমাকে মাফ করো, একটু রেহাই দাও।" কিন্তু সে আমাকে মেরে হলেও তার চাহিদা মিটিয়ে নিত। মেয়েটা আমাদের পাশে শুয়ে কান্না করতে করতে ওর খিঁচুনি উঠে যেত। কিন্তু তবুও আমাকে ছাড়ত না। একেবারে তার চাহিদা মেটানো হয়ে গেলে তবেই ছাড়ত। স্বামী হিসেবে কখনোই সে আমাকে কোনো কাজে সাহায্য করেনি। আমি আমার অসুস্থ বাচ্চাটাকে কোলে নিয়ে সব কাজ করতাম। একদিন সে অফিস থেকে এসে আমাকে জানায় অফিস ট্যুরে সে বাইরে যাবে। আমি তখন তার সব জামাকাপড় গুছিয়ে দেই। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি এটাই তার চিরবিদায়। সে তখন তার পরকীয়া প্রেমিকার সাথে পালিয়ে যায়। তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ১ মাস যাবৎ তাকে আমি কোথাও পাচ্ছি না। দেখতে দেখতে আমাদের মেয়েটার এখন ১৭ মাস চলে। এখনো সে উঠতেও পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না। কিন্তু ওর চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি ও ওর বাবাকে ঠিকই মিস করে। আমার স্বামীর উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি আমাকে খুব বাজেভাবে ঠকাইছেন। আমার মেয়ের জীবনটা নষ্ট করছেন। এখন আমার মেয়েটার দৌড়ে বেড়ানোর সময়। অথচ আমি আমার মেয়েটাকে বিছানায় রেখে কাজের উদ্দেশ্যে সকালে বের হই আর রাতে বাসায় আসি। আল্লাহ আপনাকে কক্ষনো ক্ষমা করবে না। আর এতক্ষণ ধরে আপনারা যে স্টোরিটা শুনলেন এটা একটা আপুর জীবনের ঘটনা, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।